নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারটা শুরু করব। তো গোলকটা কি না, যদি বৃত্তাকার ক্ষেত্র আমরা একটা জানি, তো সেই বৃত্তাকার ক্ষেত্র হচ্ছে 3 ডাইমেনশন হলে তো সেটাকে একটা গোলক বলা হয়। ঠিক আছে, একটা বলকে কল্পনা করো, একটা বল কিন্তু একটা গোলক। তো এই গোলকের কি থাকবে না, একটা ব্যাসার্ধ থাকবে। তো তাহলে যদি গোলকের সংজ্ঞা পড়ে তাহলে আমরা কি বলবো না, অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ করে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাই সেটিকে বলা হয় গোলক। তাহলে গোলকের তল কি হবে না, বলের তলের মতো। তাহলে গোলকের কটি তল হলো না, গোলকের তল হচ্ছে একটি। গোলকের মোট একটি তল এবং এটি সমতল, এটা হচ্ছে বক্রতল। ঠিক আছে। সো এবার আমরা গোলক চ্যাপ্টার থেকে কিছু সূত্রাবলী আলোচনা করব। তাহলে প্রথমেই আছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তো একটা বলের মানে একটা গোলক বা বলের চার ধারে টোটাল যে ক্ষেত্রফলটা সেটাকে বলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। মোট মানে যে তলটা আছে সেই তলের পুরোটাই ক্ষেত্রফল বলা হচ্ছে, সেটাকে বলে বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল। তো এটার সূত্রটা কিনা 4πr²। এখানে হচ্ছে আরটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আর হচ্ছে ব্যাসার্ধ। এখানে প্রত্যেকটা যে আর লেখা আছে সব ব্যাসার্ধ। এবার আসে গোলকের আয়তন। গোলকটা যদি নিরেট হয়, ঠিক আছে, তখন গোলকের আয়তন কি হবে না, 4/3 পাই আর কিউব, এত ঘন একক। তো মানে হচ্ছে যে গোলকটার ভিতরে কিন্তু ফাঁপা নয়, তখন তার আয়তন আমরা বের করতে হয় অনেক সময়। তো সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার হচ্ছে নিরেট অর্ধগোলক। নিরেট মানে ভিতরটা ফাঁপা নয় কিন্তু। সেই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে না, 3πr²। যখন অর্ধগোলক হয়ে যাবে তখন কিন্তু গোলকের একটা তল থাকবে না। ঠিক আছে। আর নিরেট অর্ধগোলকের আয়তন কি হবে না, 2/3 পাই আর কিউব। ঠিক আছে। এবার আমরা এইসব সূত্রগুলি নিয়ে কিছু প্রথমে একটু সহজ সহজ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এক্সারসাইজ যাব। তো প্রথমে আমরা যাব প্রয়োগ 1-এ। তাহলে প্রয়োগ 1-এর অঙ্কটা কি বলা আছে, যদি বলটির ব্যাস 42 সেমি হয় তবে বলটিতে কতটা চামড়া আছে হিসাব করি। তাহলে আমাকে কি দেওয়া আছে না, বলটির ব্যাস দেওয়া আছে কত না, 42 সেমি। তাহলে আমাকে কি করতে হবে না, ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধ বের করে কতটা চামড়া আছে, কি মানে কি মানে বাইরের কতটা এরিয়া জুড়ে কিন্তু পুরোটা চামড়া আছে সেইটাকেই আমাকে বের করতে হবে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বলটির ব্যাস এত, তাহলে ব্যাসার্ধটা কত হবে না, ব্যাসার্ধ সমান হবে 42/2 সেমি সমান হচ্ছে 21 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তো অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে না, আমরা ফর্মুলাটা কি জানি না, 4πr²। তাহলে এখানে হবে 4 × π × r² মানে হচ্ছে 21 হোল স্কোয়ার। এত কি হবে, বর্গ সেমি। তো সমান কি হবে, এখানে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে পায়ের মান হচ্ছে কত না, 22/7। তো 4 × 22/7 ইন্টু 21 করলাম, তাহলে 7×3 = 21। এবার এটাকে আমাকে গুণ করতে হবে। সেটা যদি আমি গুণ করি কত আসবে না, 5544 এত বর্গ সেমি। সো এবার আমরা দেখব যে প্রয়োগ 2-এর অঙ্কটা কি বলা আছে। বলেছে লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি, মানে এবারও ব্যাস বলেছে 14 সেমি। গোলকটিতে রং করতে প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে আগের মতন এখানেও কি করতে হবে না, এখানেও সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। মানে রং করা মানে কি, বাইরের সমগ্র তলে রং করতে হবে। সো তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। তো আগের মতন আমি বের করে নিচ্ছি, ব্যাসটা দেওয়া আছে, ব্যাসার্ধটা বের করে নিচ্ছি। তাহলে ব্যাস 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে না, 7 সেমি। এবার আমরা কি বের করবো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি না, 4πr²।
তাহলে 4 × π × 7 স্কোয়ার হবে এখানে, এত বর্গ সেমি, সমান কি হবে না 4 × 22 = 7, আর মানে হচ্ছে 7 × 7, 7 7 কেটে যাবে, এত বর্গ সেমি। মানেটাকে গুণ করলে কি হবে, যে 7 4 28 × 22, তাহলে এটা গুণ করলে আসছে 616 বর্গ সেমি। সো এটা কিন্তু আমাকে বের করতে বলেনি, এবার বলছে যে গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে যদি 2.50 টাকা হিসাবে কত খরচ পড়বে, মানে প্রতি বর্গ সেন্টিমিটারে 2.50 টাকা খরচ পড়ে, তাহলে 616 বর্গ সেন্টিমিটারে কত খরচ পড়বে। তো লিখবো যে অতএব গোলকটিকে রং করতে 2.50 টাকা হিসাবে খরচ পড়বে কত না, সমান 616 × 2.50 এত টাকা। তো এটা গুণ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব, এটা গুণ করলে হবে 1540 টাকা। এবারে আমরা দেখে নেব প্রয়োগ 3-এর দাগের অঙ্কটা কি বলা আছে। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এখানেও ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস বিশিষ্ট গোলাকার নিরেট পাথরের বলে, এখানে পাথরটা হচ্ছে নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করে লিখি। তো কতটা পরিমাণ টোটাল পুরোটার আয়তন বের করতে হবে আমাকে তাহলে। তো তাহলে ব্যাস দেওয়া আছে, আমরা আয়তনটা বের করব, প্রথমে ব্যাস আয়তনটা নির্ণয় করব, তারপরে আমরা আয়তনটা নির্ণয় করব। তারপর প্রথমে আমরা ব্যাস আয়তনটা নির্ণয় করে নিচ্ছি আমি। তাহলে নিরেট পাথরের বলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 14/2 সেমি, সমান হচ্ছে 7 সেমি। তাহলে অতএব নিরেট পাথরের বলের আয়তন, নিরেট পাথরের বলের আয়তন কত হবে না, 4/3 পাই r³ ছিল, মানে 4/3 × 22/7, একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি 22/7, r³ হচ্ছে 7^3, এত এখানে হবে ঘন সেমি। তাহলে সমান কি হবে 4/3 × 22/7 × 7, 3টে 7 হবে, এত ঘন সেন্টিমিটার। তাহলে 7 7 কেটে যাবে, আর তো কিছুই কাটাকাটি হচ্ছে না, তো এটাকে আমাকে গুণ করতে হবে 22 4 আর 7 আর ডবল 7, ঠিক আছে। তো ওটা গুণ করলে হবে 4312/3, এত ঘন সেমি। এটাকে যদি আমি দশমিকে রূপান্তরিত করি কি হবে 1437.33 করে চলতে থাকবে, তো আমি দুটো 3 3 নিয়েছি, তাহলে এত ঘন সেমি হবে। সো এটাই কিন্তু আমাকে বের করতে বলা ছিল। সো এবার আমরা লিখতে পারি অতএব, তোমরা লিখতে পারো কি না, অতএব গোলাকার নিরেট পাথরের বলে এতটা পরিমাণ পাথর আছে। অতএব নিরেট গোলাকার পাথরের বলে 1437.33 ঘন সেমি পাথর আছে। এরপরে আমরা 4-এর দাগের প্রয়োগটায় যাব, কি বলেছে 4 দাগের প্রয়োগটাই বলেছে 0.7 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে। মানে কি, যতটা জলের বলটার আয়তন হবে ততটা পরিমাণে কিন্তু জলটা অপসারিত হয়ে যাবে, বলটা ডুবে যাওয়ার কারণে সেই পরিমাণ যে জলের মানে সেই পরিমাণ সেই জায়গাটায় যে জলটা ছিল সেই জলটা তো উঠে যাবে, অপসারিত হয়ে যাবে। সেই জন্য আমাকে কি বের করতে হবে তাহলে এখানে, যে ওই গোলাকার বলের আয়তনটা বের করতে হবে আমাকে। তো যে বিল দিলেই হচ্ছে ওইটাই হবে অ্যান্সার। তো তাহলে আমরা প্রথমে কি লিখবো, আচ্ছা দেওয়া আছে এটা ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, তো আমরা ডাইরেক্ট আয়তনটা বের করে নেব। সো কি লিখবো না, গোলাকার বলের আয়তন হবে, গোলাকার বলের আয়তন সমান, আমরা কি জানি না 4/3 পাই r³ মানে হচ্ছে 4/3 × 22/7, এখানে আর দেওয়া আছে 0.7 ডেসিমিটার, এত হোল কিউব, তো এখানে হবে ঘন ডেসিমিটার।
একটা জিনিস কিন্তু এখানে জানতে হবে যে এক ঘন, এখানে ডেসিমিটার কেন দিচ্ছে, সেন্টিমিটার দেওয়া থাকতে পারতো না, এখানে হচ্ছে দেওয়া আছে কারণ ডেসিমিটার দেওয়া আছে যে এক ঘন ডেসিমিটার সমান আমরা কি জানি না 1 লিটার জল, মানে জল নয় 1 লিটার, ঠিক আছে। এক ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার। এই জন্য জলের সঙ্গে সম্পর্কিত যদি কোনো ঘন বস্তুর অঙ্ক বা কিছু দেওয়া থাকে তখন দেখবে এককটা ডেসিমিটারে দেওয়া থাকে। সো এই জন্য এখানে একক হবে ঘন ডেসিমিটার। তাহলে এখানে কি হবে না 4/3 ইন্টু 22/7 ইন্টু এখানে আমরা 7, যেহেতু 0.7 আছে তো এটাকে আমি ভগ্নাংশে করে নেব। কি হবে 7/10 ইন্টু 7/10 ইন্টু 7/10। তো একটা 7 একটা 7 তো কেটে যাবে। তো আগের মতো যদি আমি এটা গুণ করি কত হবে, সেই একই গুণ, আমার কত হয়েছিল আগের গুণটা 4312 বাই এখানে কত হবে 3000 হবে, এত কি ঘন ডেসিমিটার, এখানে হবে ঘন ডেসিমিটার। তো সমান কি হবে 3 দিয়ে ভাগ করার ফলে আগেটা হয়েছিল যে 1437.33, তো এখানে কি হবে না 1.437, 33 একটা 3 লিখে দিতেই পারি। সো এত ঘন ডেসিমিটার। তাহলে আমরা দিয়ে অতএব দিয়ে কি লিখবো, অতএব পাথরের গোলাকার বল চৌবাচ্চা জলে ডোবালে 1.4373 লিটার জল অপসারিত হবে। এরপরে আমরা আসছি অর্ধগোলকে। অর্ধগোলকের একটা অঙ্ক প্রয়োগ 5, না না এটা অর্ধগোলকের অঙ্ক নয়, প্রয়োগ 6 থেকে হচ্ছে অর্ধগোলকের অঙ্ক। সো প্রয়োগ 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখে নেব। প্রয়োগ 5-এর দাগের অঙ্কটা বলেছে যদি কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2464 বর্গমিটার হয় তবে ওই গোলকের আয়তন কত হবে। তো আয়তন নির্ণয় করতে গেলে আমাকে কি জানতে হবে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে হবে। তো আর এখানে ব্যাসের দৈর্ঘ্য কোনো দেওয়া নেই, এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো এখানে আমি ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরে নেব আর মিটার। সো আমি ধরে নিয়েছি যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর মিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, যেটা দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফলটা তো দেওয়া আছে। তো আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিই আগে। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি না 4 × 22/7 ইন্টু আর স্কোয়ার, এত বর্গমিটার। তো শর্তানুসারে আমরা কি লিখতে পারি না 4 × 22/7 ইন্টু আর স্কোয়ার সমান আমাদের দেওয়া আছে 2464। তো এখান থেকে আমরা আর এর মানটা নির্ণয় করব। তাহলে কি হবে না বা আর স্কোয়ার সমান 2464 ইন্টু 7/22 ইন্টু 4টা নিচে যাবে মানে 1/4 হবে। তো একটু কাটাকাটি করে নিতে হবে। 11 দিয়ে কাটা করছে 11 2 22, 11 2 22, 11 2 22, 11 4 64, 2 দিয়ে কাটলাম কত হবে 2 1 2, 2 1 2, 2 2 4, আবার 4 দিয়ে 4 3, 4 2 8, 4 3 সরি 4 8 32, 28 ইন্টু 7। সো 28 ইন্টু 7 করলে কত হবে 7 আসছে 56, হাতে রইল 5, 7 2 14, 5 না হ্যাঁ 19। সো অতএব আর সমান কি হবে না এখানে তো দেখো যেহেতু এটা একটা দৈর্ঘ্য তো এখানে মাইনাস হবে না কখনো। তো এখানে আর স্কোয়ার সমান হবে, আর স্কোয়ার সমানকে আমরা কি লিখতে পারি 196কে আমরা লিখতে পারি 14 স্কোয়ার। তো আমরা লিখতে পারি যে এখানে পা করো, তো অতএব আর সমান হবে 14, কারণ এখানে মাইনাস নেওয়া যাবে মানে যাবে না। সো আর এর মান হবে 14। তো অতএব ওই গোলকের আয়তন তাহলে কত হবে না ওই গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, মানে হচ্ছে 4/3 ইন্টু 22/7 আর আর কিউব মানে 3টে আর 14 ইন্টু 14 ইন্টু 14, এত ঘন, এখানে মিটার ছিল যেহেতু তো ঘন মিটার। তাহলে 7 2 14, আর তো কাটাকাটি যাবে না। সো এখানে কিছু করার নেই, প্রত্যেকটাকে গুণ করতে হবে 14 ইন্টু 14, তারপরে 4 2 8 আর 22 8 কত, টোটালটা গুণ করতে হবে উপরে। সো উপরটা একটু গুণটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে গুণ করলে হবে 34,496, আর নিচে একটা 3 আছে, এত ঘন মিটার। তো 3 দিয়ে ভাগ করব আমরা,
তিন একে তিন, তিন একে তিন, তারপরে হবে 3 4 12, 3 3 9 27, আবার 3 যাবে 3 8 24, দশমিক আবার 20 হলো, মানে 3 6 18, আবার 3 6 18, তো এরকম করে 6 6 চলতে থাকবে। যেহেতু এটা 6, সেটা 7 লিখে দেবো আমরা, এত ঘন মিটার। বা 6 এর পরেও 7 লিখতে পারো, যত দশমিক স্থান পর্যন্ত আর সমান বের করতে বলা থাকবে তত। এখানে তো সেরকম কিছু বলা নেই, তো 6 এর পরেও 7 লেখা যেতে পারে, বা আরো 2 3 6 এর পর 7 লেখা যেতে পারে, যে কোনো কিছু লেখা যাবে, তো এটাও কোনো ভুল নয়, ঠিক আছে। এরপরে আমরা প্রয়োগ 6 দাগের অঙ্কটায় যাব। কি বলেছে, যদি একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি হয়, তবে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো আমি কি বলেছিলাম যে নিরেট অর্ধগোলাকার সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয় 3πr²। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বের করব যে সমগ্র তলের ক্ষেত্রফলটা প্রথমে বের করি। সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা যেটা দেওয়া আছে সেটা একটু লিখে নিই। নিরেট অর্ধগোলাকার নিরেট ঘনবস্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য, সো এখানে দেওয়া আছে নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে 14 সেমি। তাহলে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 3 ইন্টু 22/7 ইন্টু 14 স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে কি হবে না, 3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14, তাহলে 7 2 14, তাহলে 22 3 66, আর এ পাশে হচ্ছে 14 2 28। তাহলে এটা গুণ করলে কি হবে, 66 ইন্টু 28 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আসছে যে 1848 বর্গ সেমি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরে আমরা বাকি যে প্রয়োগগুলো আছে সেগুলো আলোচনা করব।